কয়েকটি যৌগের অণু এবং আয়নের গঠনের যে রেজোনেটিং স্ট্রাকচার তথা ক্যানোনিক্যাল গঠন আমরা শুরু করছি। দেখো কয়েকটি দেখাচ্ছি। যেমন প্রথমেই বেঞ্জিন অণু ক্যানোনিক্যাল গঠন কেমন হতে পারে। বেঞ্জিন তো আণবিক সংকেত C6H6, তার মানে তিনটি কার্বন আর কার্বন পরমাণু তিনটি এক বন্ধন এবং তিনটি দ্বিবন্ধন ছাড়া ছাড়া রয়েছে, পর্যায়ক্রমে রয়েছে। এইটা গঠনটা দুটো রেজোনেটিং গঠন আছে। কিরকম না, এই পাই বন্ধনটা ট্রান্সফার হয়, অর্থাৎ এই এই তথা গঠনটা কেমন দাঁড়ালো না এই এই এই। তাহলে এই দুটো গঠনের এভারেজ যে গঠন, যেটাকে রেজোনেন্স হাইব্রিড ভাবতে পারি আমরা, এইটা। এই দুটো গঠন সম্পর্কে যে রেজোনেটিং গঠনটা পাওয়া গিয়েছে, এই দুটো গঠন হচ্ছে বিজ্ঞানী কেকুলে দিয়েছে। সেই জন্য কেকুলের নাম অনুসারে আমরা বলি কেকুলে গঠন। এছাড়াও বেঞ্জিন অণু আরো রেজোনেটিং গঠন রয়েছে তিনখানা। এটা দুটো গঠন হলো 1, 2। আরো তিনখানা গঠন পাওয়া যায় বিজ্ঞানী ডুয়ারের মতানুসারে। অর্থাৎ এই সোজাসুজি 1-4 রয়েছে বন্ধন, আবার দেখো এই দুটো রয়েছে। তেমনি আরেকটি স্ট্রাকচার হয়, এটা পরে এই বরাবর এই একটা গঠন। আরো একটা গঠন রয়েছে কেমন, এটা এই বরাবর রয়েছে। অর্থাৎ 1, 2 হলো 3 নম্বর গঠন, 4 নম্বর গঠন, 5 নম্বর গঠন। এই তিনটি গঠন বিজ্ঞানী ডুয়ারের মতানুসারে হয়েছে বলে এর নাম ডুয়ার গঠন। তাহলে বেঞ্জিন অণু রেজোনেটিং গঠন তোমরা দেখলে। এরপর দেখো কার্বক্সিলিক অ্যাসিড অণু রেজোনেটিং স্ট্রাকচার। দ্বিতীয় কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড অণু সাধারণ সংকেত RCOOH। কেমন, এটা রেজোনেটিং গঠন দেখাচ্ছি। দেখো ইলেকট্রনীয় গঠন RCOOH। অক্সিজেনের বাইরের কক্ষে দুটো করে লোন পেয়ার রয়েছে, ঠিক এখানেও তাই লোন পেয়ার রয়েছে। রেজোনেটিং স্ট্রাকচারের এই ক্ষেত্রে দেখো লোন পেয়ারটা কনজুগেশনে রয়েছে। কনজুগেশন মানে এক বন্ধন দ্বিবন্ধন ছাড়া ছাড়া রয়েছে, কাজেই রেজোনেটিং গঠন হবে কনজুগেটেড সিস্টেমে থাকলে। তাহলে এখানে RCO, তার মানে এখানে 4টা ইলেকট্রন ছিল, এখন 6টা ইলেকট্রন নিঃসঙ্গ হিসাবে রয়েছে, তার মানে অক্সিজেনটা মাইনাস চার্জগ্রস্ত হলো। আর এখানে দ্বিবন্ধন তৈরি হলো, অক্সিজেন পরমাণু ছিল এবং অক্সিজেন পরমাণু যেহেতু এক জোড়া ইলেকট্রন দিয়েছে, সেই জন্য এটা পজিটিভ চার্জগ্রস্ত হলো, অক্সিজেনটা প্লাস চার্জগ্রস্ত হলো, আর এক জোড়া ইলেকট্রন নিঃসঙ্গ তথা লোন পেয়ার একটি রয়েছে। তাহলে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অণু রেজোনেটিং গঠন আমরা দেখলাম। কেমন, ঠিক কার্বক্সিলেট অ্যানায়নের রেজোনেটিং গঠন যদি বলি যে RCOO মাইনাস, এটা হচ্ছে কার্বক্সিলেট আয়ন। এর গঠন কেমন হতে পারে না RCO অক্সিজেন, এটা
তথা এই প্রোটনটা হাইড্রোজেনটা প্রোটন হিসাবে বেরিয়ে এসেছে এই বন্ধন জোড়টা ওই অক্সিজেনে দান করে। তার মানে অক্সিজেনের ক্ষেত্রে 6টা ইলেকট্রন রয়েছে লোন পেয়ার হিসাবে, তার মানে 3টি লোন পেয়ার রয়েছে। এক্ষেত্রে দেখো কি ধরনের হচ্ছে না, এটা কনজুগেটেড সিস্টেমে রয়েছে এই লোন পেয়ার, এক বন্ধন দ্বিবন্ধন ছাড়া ছাড়া রয়েছে। কাজে এক্ষেত্রে এইভাবে রেজোনেটিং গঠন তথা ইলেকট্রনীয় গঠনটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে অক্সিজেন 6টা ইলেকট্রন দাঁড়ালো এবং মাইনাস চার্জ হলো এবং এই অক্সিজেনটা। তো আমরা এখানে একটা কথা পরিষ্কার বুঝাতে চাইছি, দেখো লক্ষ্য করো যে কি না এখানে দুটো গঠন, এই দুটো গঠনই কিন্তু সমতুল্য। তার মানে এই দুটো গঠন বেশি স্থিতিশীল, এই গঠন দুটো কিন্তু পরস্পরের সমতুল্য নয়, কারণ একটা পোলার আর একটা নন পোলার। এক্ষেত্রে দেখো দুটোই নেগেটিভ চার্জগ্রস্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ মাইনাস চার্জ দুটোতেই রয়েছে, তার মানে দুটোই যে সমতুল্য গঠন আমরা দেখাতে পারলাম। নেক্সট দেখো কার্বনিল যৌগ যেমন কিটোনের রেজোনেটিং স্ট্রাকচার আমরা দেখাতে পারি। যে কার্বনিল যৌগ 3 নম্বর কম্পাউন্ড, কার্বনিল যৌগের রেজোনেটিং গঠন কেমন। এখানে আমরা যেহেতু অর্গানিক কেমিস্ট্রি পড়ছি, কাজেই অর্গানিক কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে আমরা আলোচনা করছি। যেমন কিটোনের এই ক্ষেত্রে গঠন, কিংবা অ্যালডিহাইড যদি হতো, হাইড্রোজেন হতো, একই রকম গঠন দাঁড়াবে। এখানে এটা হচ্ছে কিটোন। কার্বনিল যৌগের তাহলে রেজোনেটিং গঠনটা কেমন হবে না, কার্বন পরমাণুর সাথে যে অক্সিজেনের দ্বিবন্ধনটা রয়েছে এক্ষেত্রে দেখো এটা ট্রান্সফার হয়ে এই অক্সিজেন টেনে নেবে, কারণ রেজোনেটিং গঠন লেখার যে শর্ত সেই শর্ত অনুসারে এখানে এই রেজোনেটিং গঠন প্রাপ্ত হয়েছে। তার মানে এটা কিন্তু পোলার হয়ে গেছে, হ্যাঁ পোলার হয়ে গেছে। তার মানে কিটোন গুলো রেজোনেটিং গঠন দুটো পাওয়া যাচ্ছে, 1 আর 2 দুটো হচ্ছে গঠন এখানে দেখাতে পারি। নেক্সট হচ্ছে নাম্বার 4 অ্যানাদার, আমরা বিউটাডাইন মানে বিউটা-1,3-ডাইন, বিউটাডাইন বলতে পারো অথবা বিউটা-1,3-ডাইন এই যৌগে আমরা রেজোনেটিং গঠন তথা ক্যানোনিক্যাল স্ট্রাকচার, ক্যানোনিক্যাল গঠন দেখাচ্ছি। লক্ষ্য করো CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2 কেমন, এটা বিউটাডাইন মানে 1,3-ডাইন। তো স্বাভাবিকভাবে দেখো এখানে দ্বিবন্ধন এক বন্ধন দ্বিবন্ধন কনজুগেটেড সিস্টেমে রয়েছে, কনজুগেটেড থাকলেই রেজোনেটিং স্ট্রাকচার হবে। কিরকম হচ্ছে দেখো, এই পাই বন্ধন ইলেকট্রন জোড়টা এসে এখানে পাই বন্ধন তৈরি করবে, পাশাপাশি এটা ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ এখানে যে গঠনটা পাওয়া যাচ্ছে সেখানে CH2 CH ডাবল বন্ড CH কেমন আর CH2। তো এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখলাম এই স্ট্রাকচারের গঠনে কি হয়েছে না, এই ইলেকট্রন জোড়টা এইখানে এসে আসছে, তার মানে এই কার্বনটা ইলেকট্রন হারালো মানে পজিটিভ চার্জ হলো। ফায়ারাইজ এখানে ইলেকট্রন জোড় সঞ্চয় হয়েছে মানে এটাও নেগেটিভ চার্জ হলো, যেহেতু এখানে এক জোড়া ইলেকট্রন জমা হবে। ঠিক অনুরূপ তাহলে এখানে একটা দুটো গঠন পাওয়া যাচ্ছে, আরো একটা গঠন পাওয়া যাবে। কি রকম না, এখান থেকে আরেকটা গঠন পাওয়া যাচ্ছে। দেখো ইলেকট্রন জোড়টা এই পাই ইলেকট্রন জোড়টা আবার এখানেও ট্রান্সফার হয়ে আসতে পারে, তেমনি এই ইলেকট্রন জোড়টাও এই কার্বনে এসে জমা হতে পারে। তার মানে তৃতীয় একটা স্ট্রাকচার ক্যানোনিক্যাল স্ট্রাকচার পাওয়া যাচ্ছে CH2 CH ডাবল বন্ড CH CH2। এক্ষেত্রে কি হলো না, এইখান থেকে পাই জোড় চলে যাচ্ছে মানে এই কার্বনটা পজিটিভ চার্জগ্রস্ত হলো, হায়ারাইজ এখানে ইলেকট্রন জোড় জমা হচ্ছে মানে এটা নেগেটিভ চার্জগ্রস্ত হলো। তার মানে এটারই বিপরীত ব্যাপারটা ঘটছে।
তাহলে তৃতীয় স্ট্রাকচার এখানে পাওয়া যাচ্ছে। তাহলে দেখো আমরা বিউটাডাইনের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা দেখলাম, ঠিক তেমনি নাইট্রো অ্যালকেন যৌগগুলোর ক্ষেত্রে আমরা ভাবতে পারি। হ্যাঁ, নাম্বার 5 নম্বর কম্পাউন্ড দেখাচ্ছি, দেখো নাইট্রো অ্যালকেন। নাইট্রো অ্যালকেন দ্যাট ইজ RNO2, এটা হচ্ছে নাইট্রো অ্যালকেনের স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি, দেখো RN, একটা অসমযোজী বন্ধন রয়েছে আর এখানে দ্বিযোজী বন্ধন রয়েছে। এটা হচ্ছে নাইট্রো মিথেন, হ্যাঁ নাইট্রো অ্যালকেন। মিথেন হলে CH3 দিয়ে দিলেই মিথেন হয়ে যেত। তাহলে এখানে একটা গঠন কি ধরনের স্ট্রাকচার হচ্ছে, দেখো এটা যেহেতু 6টা ইলেকট্রন এসে গেছে মানে বুঝতে পারছো এখানে একটা অসমযোজী বন্ধন মানে জোড় হয়েছে আর এই তো বন্ধন জোড় আছে, তার মানে এটা নেগেটিভ চার্জ গ্রস্ত হয়। whereas আমার নাইট্রোজেন হচ্ছে এখানে লোন পেয়ারটা দান করে দিয়েছে মানে এটা হচ্ছে পজিটিভ চার্জ গ্রস্ত আছে। তাহলে এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখাচ্ছি লক্ষ্য করো, এখানে কি ধরনের গঠন হতে পারে না, এইটাকে আমরা কিন্তু অসমযোজী বন্ধনটাকে এখানে একটা রেখা দিয়ে দেখাচ্ছি, মানে সমযোজী বন্ধনের মধ্যে, কারণ অসমযোজী বন্ধনও এক প্রকার সমযোজী বন্ধন, রাসায়নিক বন্ধনে পড়বে তোমরা। তাহলে এখানে কনজুগেটেড সিস্টেমে রয়েছে এক বন্ধন দ্বিবন্ধন, এই লোন পেয়ারটা এক বন্ধন দ্বিবন্ধনে রয়েছে, তাহলে ওটাও রেজোনেটিং গঠন হবে। কিভাবে না, এখানে লোন পেয়ারটা সে পাই বন্ধন তৈরি করবে আর এই পাই বন্ধনটা এই অক্সিজেনে জমা হবে। তার মানে গঠনটা কি দাঁড়ালো না, RN ডবল বন্ড, তাহলে অক্সিজেনের এখানে হ্যাঁ এক জোড়া ইলেকট্রন এসে এই এক জোড়া ইলেকট্রন এসে এখানে পাই বন্ধন তৈরি করলো। হ্যাঁ, এই অক্সিজেনে ইলেকট্রন সঞ্চয় হলো, তার মানে এক্ষেত্রে নাইট্রোজেন অক্সিজেনটা মাইনাস চার্জ গ্রস্ত হলো আর নাইট্রোজেন তো প্লাস চার্জ আছেই। তাহলে দেখো এখানে নাইট্রো অ্যালকেনের গঠন এই ধরনের হবে। নাইট্রো মিথেন বললে এটা CH3 দিয়ে দিবে, তাহলে নাইট্রো মিথেনের গঠন করতে পারবে। এরপরে আমরা এই রেজোনেটিং গঠনের প্রভাব, যৌগগুলোর ধর্মের উপর কি প্রভাব রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনায় আসছি। দেখো তাহলে রেজোনেন্সের সাহায্যে জৈব যৌগের যে বিভিন্ন ধর্ম কিভাবে প্রভাবিত হয় তার ব্যাখ্যা। প্রথমেই একটা অণু বা আয়নের স্থায়িত্বের ব্যাখ্যা পাওয়া যায়, যেটা তোমরা অলরেডি আগেও স্টাডির মধ্যে শুনেছ, যে কোনো অণু বা আয়নের সমতুল্য রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হবে তার স্থায়িত্ব তত বেশি হবে। কোন অণু বা আয়নের সমতুল্য রেজোনেটিং গঠন সংকেতের সংখ্যা বৃদ্ধি পেলে উহার স্থিতিশীলতাও বৃদ্ধি পায়। যেমন একটা এক্সাম্পল, আমরা ক্ষার যৌগ গুয়ানিডিন তার তুলনা করছি এবং তা প্রোটন গ্রহণের ফলে, কারণ ক্ষার তো জানো ক্ষার প্রোটন গ্রহণ করে ক্ষার ধর্মিতা প্রকাশ করে থাকে, এটা তোমরা হ্যাঁ লাউরি ব্রনস্টেড থিওরি থেকে জেনেছ। তো এটা গুয়ানিডিনের গঠন সংকেত NH, নাইট্রোজেনে একটা লোন পেয়ার রয়েছে ডবল বন্ড CNH2NH2, এটা হচ্ছে গুয়ানিডিন। আর যখন এটা প্রোটন গ্রহণ করে তখন এটা গুয়ানিডিয়াম আয়ন হয়, তো এটা গুয়ানিডিয়াম আয়ন আর এটা গুয়ানিডিন, এই দুইয়ের মধ্যে তুলনা করছে একটা অণু আর তার আয়নের রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে আমরা আলোচনার মধ্যে আনছি। দেখো না এখানে এই লোন পেয়ারটা এখানে যেহেতু কনজুগেশনে রয়েছে এক বন্ধন দ্বিবন্ধন, কাজেই রেজোনেটিং স্ট্রাকচার হবে, অর্থাৎ এখানে এই জায়গায় এলো, দেখো এটা হচ্ছে ট্রান্সফারে এই লোন পেয়ারটা এখানে দ্বিবন্ধন করলো, পাশাপাশি এই পাই বন্ধন ইলেকট্রন জোড়টা নাইট্রোজেনে জমা হলো, অর্থাৎ নিশ্চিতভাবে লক্ষ্য করেছো এখানে গঠন সংকেতটা কি ধরনের দাঁড়াবে। তাহলে এখানে যে স্ট্রাকচারটা হচ্ছে
না এনএইচ, এখানে একটা তো আগে লোন পেয়ার ছিল, আবার একটা লোন পেয়ার হয়ে গেল, যেহেতু এখানে পাই ইলেকট্রন জোড়টা চলে গেল, তাহলে সি, এখানে পাই বন্ধন তৈরি হওয়াতে NH2 আর এই নাইট্রোজেনটা প্লাস চার্জগ্রস্ত হয়ে গেল, পাশাপাশি এটা NH2 আছে, তাহলে কেমন এখানে যে স্ট্রাকচারটা হলো, আর এই নাইট্রোজেনটা কি চার্জগ্রস্ত হবে, মাইনাস চার্জগ্রস্ত হবে, যেহেতু ইলেকট্রন জোড় এখানে সঞ্চিত হলো, তাহলে NH মাইনাস এক বন্ধন সি, দ্বি বন্ধন NH2 প্লাস আর হচ্ছে NH2, তাহলে এই গঠনটা হলো। পাশাপাশি দেখো এই ইলেকট্রন জোড়টা আবার এখানে চলে আসতে পারে, তেমনি এটা আবার ওই জায়গায় যেতে পারে, তার মানে আরো একটা রেজোনেটিং গঠন পাওয়া যাচ্ছে, যেটা দাঁড়ালো কি NH, এটা তো মাইনাস চার্জ আছে, তাহলে সি, এটা এক বন্ধন হয়ে গেল, NH2 লোন পেয়ার হিসাবে জমা হলো পাই ইলেকট্রন যোগ, পাশাপাশি এটা দ্বিবন্ধন চার্জ, দ্বিবন্ধন তৈরি হলো, আর এই লোন পেয়ারটা যেহেতু এখানে বন্ধন করলো, তাহলে এই নাইট্রোজেনটা প্লাস চার্জগ্রস্ত হলো। তাহলে দেখো এখানে একটা গঠন, দুটো গঠন, তিনটে গঠন পাওয়া গেল। এই তিনটা গঠনের মধ্যে এই দুটো মাত্র সমতুল্য, তার মানে দুটি সমতুল্য গঠন, তার মানে দুটি সমতুল্য গঠন, দুটি সমতুল্য হচ্ছে ইলেকট্রনীয় গঠন, বা শুধু গঠন বলে লিখছি। তাহলে এখানে গঠন, সমতুল্য গঠনের সংখ্যা দুটো পাওয়া গেল, হয় ওর যে ক্যাটায়ন তথা এই ক্ষারটা যখন প্রোটনটা গ্রহণ করে পজিটিভ চার্জযুক্ত আয়ন তৈরি করলো, তখন সেটাকে আমরা কি বলে থাকি, অনুবন্ধী অ্যাসিড। এটা আমরা লাউরি কনস্ট্যান্ট তত্ত্ব থেকে জানি। তার মানে এর প্রোটনটা গ্রহণ করার পর যে গুয়ানিডিয়াম আয়ন তৈরি হলো, এটা আবার রেজোনেটিং গঠন দেখাচ্ছে। দেখো এই লোন পেয়ারটা যেহেতু কনজুগেশনে আছে, অর্থাৎ কনজুগেটেড সিস্টেমে রয়েছে, এক বন্ধন দ্বিবন্ধন, কাজেই রেজোনেটিং স্ট্রাকচার হবে। তার মানে এটা NH2 আর এটা এসে এখানে জমা হওয়া মানে একটা লোন পেয়ার হলো, আর এটা এক বন্ধন হলো, পাশাপাশি এখানে দ্বিবন্ধন NH2, এবং এখানে যেহেতু লোন পেয়ার চলে গেছে, এটা প্লাস চার্জগ্রস্ত হলো, আর এটা তো যেমন আছে থেকে গেল, এই হচ্ছে ব্যাপার। আবার দেখো এটাও কনজুগেশনে আছে, এক বন্ধন দ্বিবন্ধন, এই লোন পেয়ারটাও কনজুগেশনে আছে, তার মানে এটা আবার এসে এখানে ট্রান্সফার হবে, এটা আবার এসে এখানে ট্রান্সফার হবে, হয়ে গিয়ে আরো একটা রেজোনেটিং গঠন দেবে, যেটা হলো NH2 লোন পেয়ার, সি এক বন্ধন, NH2 লোন পেয়ার, আর এটা দ্বিবন্ধন হলো NH2, আর যেহেতু লোন পেয়ার চলে গেছে ওটা প্লাস চার্জগ্রস্ত হলো। তাহলে গুয়ানিডিয়াম আয়নটা সবগুলো দেখো প্লাস চার্জ ছাড়া আর কিছুই নেই, তার মানে তিনটাই সমতুল্য গঠন পাওয়া যাচ্ছে। এর ক্ষেত্রে যে তিনটে গঠন, 1 2 3, তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার তথা রেজোনেটিং গঠনের তিনটাই হচ্ছে সমতুল্য গঠন, অর্থাৎ তিনটি সমতুল্য গঠন। তার মানে এখানে দেখো তিনটি সমতুল্য গঠন থাকার জন্য এটাই বেশি স্টেবল, অর্থাৎ এটা বেশি স্থিতিশীল, কোনটা, এই গুয়ানিডিয়াম আয়নটা। তার মানে এই জন্য গুয়ানিডিন যৌগটা ক্ষার ধর্ম স্থিতিশীল হয়, অর্থাৎ ক্ষারীয় যৌগ হিসাবে ক্রিয়া করে। কেন গুয়ানিডিন, প্রশ্ন পড়ে অনেক সময়, কেন গুয়ানিডিন ক্ষার হিসাবে ক্রিয়াশীল করে বা ক্ষারীয় যৌগ হয় কেন, তার ব্যাখ্যাটা এটাই হবে যে তিনটি এদের হচ্ছে গঠন সংকেত তথা রেজোনেটিং স্ট্রাকচার গুলো বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার গুলো একে দেখাবে, ব্যাখ্যা করবে যে এটা দুটো আর এটা তিনটে সমতুল্য গঠন সংকেত পাওয়া যায়। এবার যেটা কথাটা বলছি ওটা লিখছি, লিখেই বুঝিয়ে দিচ্ছি যে এখানে তিনটি সমতুল্য
সরি, এখানে গুয়ানিডিয়াম ক্যাটায়নটা, গুয়ানিডিয়াম আয়নের 3টি সমতুল্য গঠন সংকেত তথা রেজোনেটিং গঠন এবং গুয়ানিডিনের অর্থাৎ যৌগটা গুয়ানিডিনের 2টি সমতুল্য গঠন সংকেত বর্তমান। তাই গুয়ানিডিন অপেক্ষা গুয়ানিডিয়াম আয়ন মিডিয়াম ক্যাটায়ন তথা কি আমরা কি বলি অনুবন্ধী অ্যাসিড আয়ন অধিক স্থিতিশীল আয়নটা বেশি স্থিতিশীল, সেই জন্য গুয়ানিডিন ক্ষারীয় ধর্ম প্রকাশ করতে পারে। গুয়ানিডিন ক্ষারীয় ধর্ম প্রকাশ করে থাকে। একটা ক্ষারীয় যৌগ হিসাবে কেন ক্রিয়াশীল হয় তার ব্যাখ্যাটা আমরা তাহলে এই রেজোনেটিং গঠন থেকে সুন্দরভাবে করতে পারি। দেখো, রেজোনেন্সের সাহায্যে আমরা 2 নম্বরে যেমন বন্ধন দৈর্ঘ্যের ব্যাখ্যা পেতে পারি, আবার যেন বন্ধন দৈর্ঘ্যের সঙ্গে বন্ধন শক্তি তথা বন্ধন বিভাজন শক্তি সম্পর্কেও ধারণা পাওয়া যায়, রাসায়নিক বন্ধনে জানতে পারবে। তো এখানে বন্ধন দৈর্ঘ্য বাড়ে কমে এই রেজোনেটিং স্ট্রাকচার দেখানোর কারণে যে বন্ধন দৈর্ঘ্যটা অরিজিনাল হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে তা হচ্ছে না, কেন না রেজোনেটিং স্ট্রাকচার দেখানোর জন্য তার বন্ধন দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে যায়। এখানে যেমন দেখো ভিনাইল ক্লোরাইড, এই অণুটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড ক্লোরিন। ভিনাইল ক্লোরাইড এই যৌগটা ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে 6টা ইলেকট্রন রয়েছে নিঃসঙ্গ হিসাবে, অর্থাৎ 3টি লোন পেয়ার রয়েছে এবং সেটা কনজুগেটেড সিস্টেম রয়েছে, এক বন্ধন দ্বিবন্ধন, স্বাভাবিক রেজোনেটিং গঠন দেখাবে। তো এই বন্ধন জোটটা এসে গিয়ে এখানে পাই বন্ধন রচনা করলে এই পাই বন্ধনটা এই কার্বনে সঞ্চিত হবে। তার মানে দেখো, লক্ষ্য করো, CH2 এখানে এসে লোন পেয়ার সঞ্চিত হলো এবং সঙ্গে সঙ্গে একটা নেগেটিভ চার্জগ্রস্ত হবে, CH ডবল বন্ড CCl। ক্লোরিন একটি লোন পেয়ার দান করার জন্য ক্লোরিনটা পজিটিভ চার্জগ্রস্ত। তো এখানে বন্ধন দৈর্ঘ্যটা কি ব্যাপারটা আসছে দেখো, এখানে দেখো কার্বন ক্লোরিনের এক বন্ধন দৈর্ঘ্যের সমান হওয়ার কথা। যেমন ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেনে, ক্লোরোইথেনের ক্ষেত্রে ক্লোরোইথেনের that is CH3 CH2 Cl, এখানে CCl বন্ধন দৈর্ঘ্য কার্বন ক্লোরিনের বন্ধন দৈর্ঘ্য প্রকৃতপক্ষে এখানে এক বন্ধন দৈর্ঘ্য হচ্ছে, এটা কার্বন ক্লোরিন, হ্যাঁ এটা কার্বন CCl বন্ধন দৈর্ঘ্য। অরিজিনালি যেখানে হওয়ার কথা হচ্ছে আমার হচ্ছে CCl বন্ধন দৈর্ঘ্য 1.76 অ্যাংস্ট্রম, 1.76 এই বন্ধন দৈর্ঘ্যের মানটা এত অ্যাংস্ট্রম। কিন্তু আমার ভিনাইল ক্লোরাইডে
CCl বন্ধন দৈর্ঘ্যের মান ওর থেকে কমে গিয়েছে 1.69 কেন হলো না? অ্যাকচুয়ালি এখানে কার্বন ক্লোরাইডের বন্ধন দৈর্ঘ্যটা এখানে কিন্তু এক বন্ধন আছে, কিন্তু এখানে দেখো আংশিক দ্বিবন্ধন চরিত্র প্রাপ্ত হচ্ছে কেন না? ক্যানোনিক্যাল স্ট্রাকচার দেখানোর জন্য। তাহলে কারণ হচ্ছে ভিনাইল ক্লোরাইডে ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার থাকার জন্য রেজোনেটিং গঠন থাকার জন্য CCl বন্ধনটি আংশিক দ্বিবন্ধন চরিত্র প্রাপ্ত হয়, ডবল বন্ডের মতো আচরণ করছে। আংশিক দ্বিবন্ধনের বৈশিষ্ট্য বা চরিত্র প্রাপ্ত হয়, বৈশিষ্ট্য লাভ করে। তাই এক্ষেত্রে CCl বন্ধন দৈর্ঘ্য কমে গিয়ে, কেমন বহুবন্ধনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য কমে, হ্যাঁ, CCl এর বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্য কমে গিয়ে কত হয়েছে 1.69 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে ব্যাখ্যা হবে, কেমন? ঠিক আছে। ঠিক একইভাবে প্রশ্ন তোমাদের দেওয়া হয় অনেক সময়, দেখবে বেঞ্জিনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যের মানটা কার্বন কার্বন এক বন্ধন দ্বিবন্ধন যতগুলো রয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু পৃথকভাবে হয়নি। তার মানে একটু দেখাইলে বুঝতে পারবে যে বেঞ্জিনের আমরা কেকুলের গঠনটাই যেহেতু প্রাধান্য বেশি রেজোনেন্স হাইব্রিডের গঠনে, সেই জন্য কেকুলের গঠন দিয়েই কিন্তু বেঞ্জিনের গঠনটাকে সচরাচর আমরা প্রকাশ করে থাকি। তো স্বাভাবিক কেকুলের গঠনে আমরা তো অলরেডি দেখালাম কিছুক্ষণ আগে। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে রেজোনেটিং হাইব্রিড মানে কি দ্বিবন্ধন এক বন্ধন যে ঘটনাটা কি হচ্ছে না, পুরো চতুর্দিকে ছড়িয়ে গেছে, অর্থাৎ দ্বিবন্ধন এক বন্ধন স্থানান্তরিত হচ্ছে, ডিলোকালাইজড সিস্টেমে রয়েছে পাই ইলেকট্রনগুলো। ফলে প্রতিটা বন্ধন দৈর্ঘ্যের মান একই হচ্ছে, হ্যাঁ। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্য, এক বন্ধন দৈর্ঘ্য আমাদের জানা আছে কত না 1.54 অ্যাংস্ট্রম, 1.54 অ্যাংস্ট্রম। ও দ্বিবন্ধন দৈর্ঘ্য কার্বন কার্বন ডাবল বন্ডের দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্য কত না 1.34 অ্যাংস্ট্রম, 1.34 অ্যাংস্ট্রম। তথাপি বেঞ্জিনের প্রতিটি সিসি বন্ধন দৈর্ঘ্যের মান প্রতিটি কার্বন কার্বন ভাষায় লিখছি, কারণ ডবল বন্ড আর ট্রিপল বন্ড এক বন্ধন আছে, প্রতিটি কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের মান একই, অর্থাৎ এখানে দ্বিবন্ধনের দৈর্ঘ্য যত, এক বন্ধন দৈর্ঘ্য তত, এবং ইহার মান 1.39 অ্যাংস্ট্রম। তার মানে এভারেজ মান আসছে, গড় মান আসছে এক বন্ধন দ্বিবন্ধনের, হ্যাঁ, গড় মানটা পাওয়া যাচ্ছে। যে প্রকৃতপক্ষে এখানে এক বন্ধন রয়েছে আবার দ্বিবন্ধন রয়েছে, তাহলে এক বন্ধনের দৈর্ঘ্য 1.54 অ্যাংস্ট্রম এবং দ্বিবন্ধন কার্বন কার্বনের দৈর্ঘ্য 1.34 অ্যাংস্ট্রম অনুযায়ী হওয়ার কথা ছিল, কিন্তু না, প্রতিটি বন্ধন দৈর্ঘ্য বেঞ্জিন অণুতে সমান হয়ে যাচ্ছে। তার কারণ রেজোনেটিং গঠনের জন্য, কারণ রেজোনেটিং
ক্যানোনিক্যাল গঠন বা রেজোনেটিং গঠনের জন্য, রেজোনেটিং বা রেজোনেন্সের প্রভাবে গঠনের জন্য বেঞ্জিনের তথা বেঞ্জিন অণুর সমস্ত কার্বন কার্বন বন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করে, দ্যাট ইজ পার্টলি, আংশিক দ্বিবন্ধনের বৈশিষ্ট্য লাভ করে, ফলে প্রত্যেকটা বন্ধন দৈর্ঘ্য সমান হয়, ফলে প্রতিটি কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য একই হয়। কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সমান বা একই হয়। তাহলে বন্ধন দৈর্ঘ্যের প্রভাবটা এইরকমই আমরা ব্যাখ্যা করতে পারি। তেমনি দেখো অ্যাসিড ধর্মের ব্যাখ্যা, ক্ষারীয় ধর্মের ব্যাখ্যা সবই পাওয়া যাবে এই রেজোনেটিং গঠন থেকে আমরা দিতে পারি। হ্যাঁ, নাম্বার 4 মনে করো, আমরা 3 নম্বরে আসছি, যে জৈব যৌগের আম্লিক ধর্মের ব্যাখ্যা আমরা তুলনা করতে পারি। আম্লিক অ্যাসিড ধর্মের তুলনা, যেমন দেখো ফেনল অ্যালকোহলের তুলনায় অধিক আম্লিক কেন? খুবই গুরুত্বপূর্ণ, 11-12 বোথ সাইডের প্রশ্ন। ফেনল অ্যালকোহলের থেকে অধিক আম্লিক হয় কেন? উত্তরটা খুব সহজেই আসবে এবং বলে বলে আমি যাচ্ছি এবং বুঝে বুঝে এবং লিখে যাচ্ছি। দেখো ফেনল থেকে প্রোটন বর্জিত হয়ে যে ফেনক্সাইড আয়ন তৈরি করে, ফেনক্সাইড বা ফেনেট আয়ন, ফেনক্সাইড অ্যানায়ন তথা কি লুইস খা, লুইস খা, লুইস বলছি, অনুবন্ধী খা, কনজুগেটেড বেস, আচ্ছা, ফেনক্সাইড আয়ন তৈরি করে, তাহা রেজোনেন্স দ্বারা স্থিতিশীল হয়, রেজোনেটিং গঠন দ্বারা স্থিতিশীল হতে পারে। হ্যাঁ, সবগুলোই সমতুল্য রেজোনেন্স দেখাবে, স্থিতিশীল হয়। সেই জন্য ওটা হচ্ছে অ্যানায়নটা স্থিতিশীল, মানে কি সহজেই প্রোটন দান করে, তার মানে সেটা আম্লিক পদার্থ। তাই ফেনল অধিক আম্লিক ধর্ম প্রকাশ করতে পারে, অধিক আম্লিক ধর্ম প্রদর্শন করে থাকে। যেমন দেখো আমি যেটা বললাম সেটা আমি পুরো গঠনটা দেখাচ্ছি, যে আমরা ফেনল তো জানি C6H5OH, তার মানে বেঞ্জিন বলয় আছে, দ্বিবন্ধন এক বন্ধন ছাড়া ছাড়া এবং OH। এখানে স্ট্রাকচারটা ভালো করে বোঝাবার জন্য আরেকটু মুছে দিচ্ছি, তারপর পরিষ্কার দেখাবার জন্য। দ্যাট ইজ এই ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন রয়েছে, আর একটা OH, এইটা অক্সিজেনের তো এক জোড়া লোন পেয়ার রয়েছে। এটা যখন জলে দিয়ে দেওয়া হয় বা কোনো ক্ষারের সংস্পর্শে আনা হয়, তখন এটা কি করে না, এটা হচ্ছে প্রোটন দান করে, প্রোটন দান করে ফেনক্সাইড আয়ন তৈরি করে, অর্থাৎ C6H5O-, এটা হচ্ছে ফেনক্সাইড আয়ন, প্লাস হাইড্রোনিয়াম আয়ন, অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস আর এটাও অ্যাকুয়াস, জলীয় দ্রবণ।
তো এই ব্যাপারটা ঘটে ফেনক্সাইড আয়নটা তৈরি করে। এবার ফেনক্সাইড আয়নটা রেজোনেটিং গঠন কেমন দেখাচ্ছে না, আমি এখানে রেজোনেটিং গঠনটা দেখাচ্ছি। দেখো অক্সিজেনের তো 6টা ইলেকট্রন রয়েছে নিঃসঙ্গ হিসাবে, আর এটা মাইনাস চার্জ, এটা হচ্ছে ফেনক্সাইড আয়ন। এই ইলেকট্রন জোড়টা এসে এখানে দ্বিবন্ধন করলো, এটা হচ্ছে কনজুগেটেড রয়েছে। তার মানে দেখো কি স্ট্রাকচার পাওয়া গেল না, এই অক্সিজেন লোন পেয়ার একটা দিয়ে ডাবল বন্ড তৈরি করলো কার্বন অক্সিজেন, আর এখানে এক জোড়া ইলেকট্রন জমা হলো, আর এখানে ডাবল বন্ড, এখানে এক ডাবল বন্ড রয়েছে, এটা যেমন আছে রেখে দিলাম। কেমন আরো একটি স্ট্রাকচারের দিকে দেখো, এটা আবার কনজুগেটেড রয়েছে। এই লোন পেয়ারটা এক বন্ধন দ্বিবন্ধন কনজুগেটেড রয়েছে, মানে এটা এসে এখানে ডাবল বন্ড তৈরি করলো, পাশাপাশি এই দ্বিবন্ধনটা 4 নম্বর কার্বনে জমা হলো। অর্থাৎ এইরকম যে কথাটা বললাম, এখানে ডাবল বন্ড করলো আর এখানে এসে লোন পেয়ারটা জমা হলো, তার মানে এই কার্বনটা নেগেটিভ চার্জ হলো, আর এখানে এখানে যেমন আছে তেমনি থাকবে। এরপর দেখো এটা এখনো কনজুগেটেড রয়েছে, অর্থাৎ এখানে এসে ডাবল বন্ড করবে এই দুটো কার্বনের মধ্যে, আর এইটা এসে 6 নম্বর কার্বনে জমা হবে। পাই বন্ধন জোড়টা 6 নম্বর কার্বনে জমা হবে। অর্থাৎ লক্ষ্য করো কি জিনিসটা বললাম না, এখানে এসে লোন পেয়ারটা জমা হলো 6 নম্বর কার্বনে, আর এখানে ডাবল বন্ডটা তৈরি করলো। তাহলে এটা হওয়ার পর বাকি যে দুটো আগের গঠনে ছিল সেই জায়গায় দ্বিবন্ধন দুটো রেখে দিলাম। কেমন ঠিক আছে? আবার দেখো এই লোন পেয়ারটা এখনো কনজুগেশনে রয়েছে, এক বন্ধন দ্বিবন্ধন, তার মানে আবার রেজোনেটিং গঠন হবে, অর্থাৎ এখানে পাই বন্ধনটা হবে আর এই পাই জোড়টা আবার অক্সিজেনে ফিরে যাবে। তার মানে আরো একটা স্ট্রাকচার দিল, আরো একটা স্ট্রাকচার পাওয়া গেল। তাহলে এখানে ডাবল বন্ডটা তৈরি হলো আর অক্সিজেন ইলেকট্রন জোড়টা ফিরে গেল, কারণ অক্সিজেনটা নেগেটিভ চার্জ গ্রস্ত হলো, আর এখানে ডাবল বন্ড আর এখানে ডাবল বন্ড, আগের গঠনটা যা আছে ওটা থাকবে অপরিবর্তিত। তাহলে এখানে দেখো 5টা গঠনই সমতুল্য, তার মানে খুবই স্থিতিশীল রেজোনেটিং গঠন ফেনক্সাইড আয়নের। যে 5টা গঠন পাওয়া যাচ্ছে, 5টা গঠনই হচ্ছে স্থিতিশীল আয়ন। কেমন এই কারণে ফেনলটা হচ্ছে আম্লিক ধর্ম প্রকাশ করে। এটা একটা গেল। এবার অ্যালকোহলের ক্ষেত্রে হ্যাঁ কনজুগেটেড সিস্টেম থাকে না, সেহেতু এটা রেজোনেটিং গঠন দেখায় না। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে উৎপন্ন অ্যালকক্সাইড আয়ন, অর্থাৎ প্রোটন ত্যাগ করলে অ্যালকক্সাইড তৈরি হয়। এটার ক্ষেত্রে ফেনলের ক্ষেত্রে ফেনক্সাইড বলেছিল। অ্যালকক্সাইড আয়ন রেজোনেন্স গঠন করতে পারে না, রেজোনেন্স দ্বারা স্থিতিশীল হয় না, স্থিতিশীলতা অর্জন করতে পারে না, বরং অস্থায়ী। কেন সেটা বলছি তার আগে দেখাচ্ছি। দেখো যে ROH এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত। এটা যদি প্রোটন ত্যাগ করে, প্রোটন ত্যাগ করলে দেখো কি হয় না, RO এটা হচ্ছে অ্যালকক্সাইড আয়ন, অক্সিজেন মাইনাস, আর হচ্ছে প্রোটনটা বেরিয়ে গেল, এটা হচ্ছে অ্যালকক্সাইড আয়ন। তো স্বাভাবিকভাবে এই অ্যালকক্সাইড আয়ন স্থিতিশীলতা অর্জন করে না, বরং রেজোনেন্সের দ্বারা অস্থায়ী। এই যে হ্যাঁ রেজোনেন্স নয়, ইন্ডাকটিভ এফেক্ট। তার মানে এখানে প্রোটন দানে বাধা দিচ্ছে, ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই এফেক্ট, আর মূলকের ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্ট ক্রিয়া করার জন্য প্রোটন নির্গমন মন্দীভূত হয়। হ্যাঁ হচ্ছে স্থিতিশীলতা অর্জন করতে পারে না বলেছি, উপরন্তু আর এর ধনাত্মক আই এফেক্টের জন্য, ধনাত্মক ইন্ডাকটিভ এফেক্টের জন্য প্রোটন দান, অ্যালকোহল প্রোটন দান করতে পারে না,
অ্যালকোহল প্রোটন সহজে প্রোটন দান করতে পারে না, সহজে H+ বর্জন করতে পারে না, তার মানে এর আম্লিক ধর্ম প্রায় নেই বললেই চলে। সেই জন্য ফেনল আম্লিক হলেও অ্যালকোহল প্রায় প্রশমযোগ্য, অথবা বলা যায় ফেনল অ্যালকোহলের চেয়ে অধিক আম্ল, অ্যালকোহলের চেয়ে অধিক আম্লিক পদার্থ। কারণ এইভাবে রেজোনেন্স দ্বারা আমরা অনেক জৈব যৌগ পড়তে গিয়ে, বিভিন্ন যৌগ পড়তে গিয়ে দেখবো রেজোনেন্স এফেক্টের জন্য অনেক বৈশিষ্ট্য প্রভাবিত হয়, কোনো ক্ষেত্রে বেশি, কোনো ক্ষেত্রে কম। এইভাবে তুলনামূলকভাবে স্টাডি আমরা করতে পারবো। যেমন অ্যামিন যৌগগুলো ক্ষারীয় হয় কেন, হ্যাঁ, সেক্ষেত্রেও ব্যাখ্যা পেয়ে যাবে। অ্যানিলিন, হ্যাঁ, অ্যারোমেটিক অ্যামিন যেমন অ্যালিন, হ্যাঁ, কম ক্ষারীয় হয়, আবার অ্যালিফ্যাটিক অ্যামিনগুলো অধিক ক্ষারীয় হয়, তারও কারণ রেজোনেন্স। সেগুলো তোমরা পরে পরে জানতে পারবে।